চীনকে নেগোসিয়েশনে বাধ্য করা কিংবা চীনকে একটু নত করে এনে একটু আলোচনার প্রস্তাব চীনের পক্ষ থেকে আসুক, প্রেসিডেন্ট কি সেটি চাইছেন বলেই তাদের উপর দফায় দফায় বাড়িয়ে চলছেন? একটা দেশের শিল্পায়নের জন্য যদি পলিসিগতভাবে সেই দেশের আভ্যন্তরীণ ডোমেস্টিক প্রোডাকশনকে প্রাধান্য দিতে হয়, অগ্রাধিকার দিতে হয় কম্পিটিটিভ মার্কেটে, সেই ক্ষেত্রে ফরেন প্রোডাক্ট যেটা কম্পিটিটিভ প্রোডাক্ট যেখানে এখানে আসে সেখানের উপর ট্যাক্স বসানো হয়। সেটা একটা শিল্পায়নের একটা পদ্ধতি। 75টি দেশ অলরেডি নেগোসিয়েশনের জন্য প্রস্তাব দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের যে কাজটাকে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলছেন যে এটা নেগোসিয়েশনের বড় একটা সুযোগ এবং তিনি চমৎকার নেগোসিয়েশনের সুযোগ তৈরি করেন। বাংলাদেশ হোক, চায়না হোক, অস্ট্রেলিয়া হোক, ইউরোপিয়ান ইউনিয়ন হোক, জাপান হোক, তারা কি পুরোটা বহন করবে? এই যে 10% যে ট্যারিফ, এটা কি পুরোটা তারা বহন করবে, না এটা তারা শিফট করবে তাদের মানে প্রাইসটা রেজ করবে? এর আগেও আমরা দেখেছি যখন দায়িত্ব নিলেন প্রেসিডেন্ট, তার পরপরই তিনি কানাডা এবং মেক্সিকো এবং চীনের উপরে শুল্ক আরোপের একটা ডেট দিলেন, কিন্তু এরপর সেটি আবার 1 মাসের জন্য স্থগিত করলেন। পরবর্তীতে নানা নেগোসিয়েশনে সেটি চলছে। নতুন করে আমরা যেটি দেখলাম, তিনি লিবারেশন ডেতে পুরো পৃথিবীর উপর ট্যারিফ বসালেন এবং সেটি কার্যকর হওয়ার কথা 9 তারিখ, এবং সেই জায়গাতে এসে আবার আমরা দেখছি যে তিনি 90 দিনের জন্য সেটি স্থগিত করেছেন। তার ট্রেজারি সেক্রেটারি একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন যে নেগোসিয়েশনের একটা বড় সুযোগ তৈরি হয়েছে এবং সংখ্যাটাও জানিয়েছেন যে 75টি দেশ অলরেডি নেগোসিয়েশনের জন্য প্রস্তাব দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের যে কাজটাকে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলছেন যে এটা নেগোসিয়েশনের বড় একটা সুযোগ এবং তিনি চমৎকার নেগোসিয়েশনের সুযোগ তৈরি করেন। পুরো বিষয়টি কি আসলে নেগোসিয়েশনের জন্যই ছিল, নাকি এটা আসলেই আমেরিকার অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ছিল বলে তিনি করেছিলেন? আপনাকে ধন্যবাদ জুয়েল সাহেব। জনাব করিম চৌধুরীকে শুভেচ্ছা। এটা তো তাই আমার কাছে মনে হচ্ছে যে এটা ডোনাল্ড ট্রাম্পের সেই আর্ট অফ দ্য ডিল। শেষ পর্যন্ত দেখলাম যে কয়েকদিন ধরে আমরা যেটা লক্ষ্য করছি, আপনার স্টক মার্কেটে ধস নেমেছে, অনিশ্চয়তা বিরাজমান, এবং আমি বিজনেসম্যানদের দেখেছি যারা বিলিয়নিয়ার ইনভেস্টার্স, যারা ট্রাম্পকে সাপোর্ট দিয়েছে, তারাও খুব প্যানিকড হয়ে গেছে। এত সবের ভিতর দিয়েও আজকে যেটা দেখলাম যে তার যে ট্যারিফ নীতি বা তার যে পরিকল্পনা, সেটা তো অনেকটা সাকসেসফুল। কারণ তার ট্রেজারি সেক্রেটারি, এবং তিনি সত্যি কথাই তো বলেছেন যে মানে 75টা দেশ তারা নেগোসিয়েশন করার জন্য তাকে লিখেছে, তাদের সাথে যোগাযোগ করেছে। তার মধ্যে বড় বড় মানে পাওয়ার হাউস আছে, যেমন জাপানের মতো দেশ, সাউথ কোরিয়ার মতো দেশ, তারাও তার মধ্যে আছে, তারাও নেগোসিয়েট করবে। এখানে ব্যতিক্রম শুধু চায়না। চায়না যেটা আপনি বললেন যে মানে একে অন্যের প্রতি রিটালিয়েশন হচ্ছে, এবং এটা তো মানে এত ঘন ঘন হচ্ছে যে এটা কিভাবে করাই মুশকিল। আপনার প্রথমে যেটা ছিল আপনার সম্ভবত 54%, সেটা হয়ে গেল 54% ছিল, হ্যাঁ হ্যাঁ, সেটা হয়ে গেল 104%, সেটা সেখান থেকে আবার হয়ে গেল 125%। জি, ওদিকে আবার তারা করেছে কত 84%। আবার তারা যদি এরপরে তাদেরটা এই যে আপনার 104-এর পরে 125-এ গেল, চায়না কিন্তু এখনো কিছু বলেনি। চায়না আবার করলে এরা হয়তো আবার করবে। তো যাই হোক, চায়নার সাথে একটা আমরা বলবো যে একটা ট্রেড ওয়ার শুরু হয়ে গেছে, কিন্তু বাকিরা তো সত্যি সত্যি তো মানে অনেকটা লাইন দিয়েছে নেগোসিয়েট করার জন্য। আমি ধরে নিলাম যে নেগোসিয়েশন করে আপনার সেই 10%-এ আসলো। 10% যদিও ইউনাইটেড স্টেটস ট্যারিফ কালেক্ট করতে পারে সারা বিশ্বের সমস্ত দেশগুলোর কাছ থেকে, তাহলে এটা তো একটা হিউজ সাকসেস। আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প বলেছে সে প্রতিদিন 2 বিলিয়ন করে কাউন্ট করবে, মানে এই ট্যারিফ মানে সে প্রতিদিন আপনার ট্রেজারিতে 2 বিলিয়ন ধরে জমা হবে। যদিও বর্তমানে আপনার 250 মিলিয়ন করে জমা হয়। তো 10% ট্যারিফ মানে অন টপ অফ সেই আপনার 215 মিলিয়ন পার ডে যেটা জমা হয়, তো তার সাথে যদি আপনি 10% যোগ দেন, তাহলে হয়তো আমরা 2 বিলিয়ন না হলে তো ক্লোজ টু 2 বিলিয়ন। আপনি সারা বছরে যদি আপনার 300 বিলিয়নও হয়, সেটা তো একটা হিউজ অ্যামাউন্ট। না
এবং একটা বিষয় প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, সেটা হলো টেরিফ তো আগে থেকে ছিল, এমন না যে টেরিফ আগে থেকে ছিল না। ইভেন বাংলাদেশ কোনো কোনো ক্ষেত্রে 15% টেরিফ দিয়ে প্রবেশ করতো, 10%-এর বেশি দিত। আমি যদি ছোট্ট একটা উদাহরণ বাংলাদেশের দিই, অন্যান্য দেশে তো টেরিফ দিয়েই করে, যেসব দেশের উপর টেরিফ একেবারে ছিল না সেসব দেশ 10%। এখনকার যে 10%, আমরা যে 10%-এর কথা বলছি, এটা আমার মনে হয় অন টপ অফ, মানে যেটা যেটা অতীতে ছিল। এই 10% কিন্তু নতুন টেরিফ, এটা কিন্তু পুরনো টেরিফ না। আচ্ছা, হ্যাঁ, তো তো এটা এটা যদি হয়, আর আপনার, আমি ধরে নিলাম যে পিটার নেভারও বলছে যে 700 বিলিয়ন আপনার ট্রেজারিতে জমা হবে বছরে। সেটা সেটা আমরা বাদশাট দিয়ে আমরা যদি ধরি 300 বিলিয়ন জমা হবে, এই 300 বিলিয়ন দিয়ে হয়তো ট্রাম্প তার মানে ধনীদের, তার বাড়িদেরকে আরেকটা ট্যাক্স কাট হয়তো দিতে পারে, সেটা হয়তো হতে পারে। তো সেদিক দিয়ে বিচার করতে গেলে এটা ইউনাইটেড স্টেটস একটা বিজয় আমি বলবো। হ্যাঁ, সে যেটাকে লিবারেশন বলে আর কি, সে মানে ইউএস ট্রেড লিবারেটেড হলো সারা বিশ্বের মানে অত্যাচার থেকে, টেরিফ থেকে। তো আমি বলবো যে হ্যাঁ, সেটা ঠিক আছে, সবই ঠিক আছে, সেই 300 বিলিয়ন জমা হলো, সবই ঠিক আছে, কিন্তু যাদের উপর এটা বর্তাবে, আপনার সে বাংলাদেশ হোক, চায়না হোক, অস্ট্রেলিয়া হোক, ইউরোপিয়ান ইউনিয়ন হোক, জাপান হোক, তারা কি পুরোটা বহন করবে? এই যে 10% যে ট্যারিফ, এটা কি পুরোটা তারা বহন করবে, না এটা তারা শিফট করবে তাদের মানে প্রাইসটা রেজ করবে? আমার তো মনে হয় তারা প্রাইসটা রেজ করবে, এবং সেই প্রাইসটা রেজ করলে আলটিমেটলি কারা বহন করবে? আলটিমেটলি তো ইউএস পাবলিক, আমরাই তো বহন করবো, তাই না? তো আমি এটা বলবো যে ট্রাম্প সে যেটা বলে আসছে, তার এটা তো ক্যাম্পেইন স্লোগানই ছিল, সে যদি ইলেক্টেড হয়, সে এই যে ইমব্যালেন্স আছে আর কি, ট্রেড ইমব্যালেন্স যেটা আছে আর কি, যে ট্রেড ডেফিসিট আছে ইউনাইটেড স্টেটস এর অন্যান্য দেশের সাথে, সেটা সে অ্যাড্রেস করবে, এবং সে অ্যাড্রেস করেছে, এবং আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে সে হি ইজ গোয়িং টু বি সাকসেসফুল। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে ইউএস পাবলিক কিন্তু আলটিমেটলি তারা লুজার হবে। আপনি দেখবেন যে ইনফ্লেশন, আমার মনে হয় ইনফ্লেশন কন্ট্রোল হবে না, যার জন্য ফেডারেল রিজার্ভ অলরেডি বলে দিয়েছে যে তারা খুব সাবধানে পরে যে আপনার রেট, ইন্টারেস্ট রেট যে কাটবে, সেটা তারা খুব সহজে, তারা ভালো করে স্টাডি না করে, এই আনসার্টেনটি একটা সার্টেন পর্যায়ে না যাওয়া পর্যন্ত তারা এই কাটটা করবে না, কারণ তারা আশঙ্কা করছে যে ইনফ্লেশন আবার বেড়ে যাবে। এবং আমারও তাই মনে হয় যে ইনফ্লেশনটা বেড়ে যাবে, দ্রব্যমূল্য বেড়ে যাবে। এর শেষ পরিণতি কি হবে আমি জানি না। অনেক আশঙ্কা করছে যে একটা রিসেশন হয়তো আসতে পারে। হ্যাঁ, তো সেটা হলে তো আসলে এর আলটিমেট যে রেজাল্ট আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে সেই বোধহয় জয়ী হয়ে যাচ্ছে। আপনি পিটার নাভারোর কথা বলছিলেন, তিনি গতকালকে কনফার্ম করেছেন যে তিনি বলছেন যে শতভাগ তিনি নিশ্চিত রিসেশন আসবে না। যদিও আজকে আমরা আমাদের ভূমিকায় বলছিলাম যে এখানকার ইকোনমিস্টরা তারা বলছেন যে আগামী 12 মাসের মধ্যে 45% একটা আশঙ্কা আছে রিসেশন আসার। হ্যাঁ, সেটাই আমি বলছি যে রিসেশন আসার আশঙ্কাটা তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আপনার গোল্ডম্যান স্যাক্স এবং আরো যারা বড় বড় ব্যাংক আছে, যারা অ্যানালিসিস করে, তারা বলছে যে একটা রিসেশন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনি দেখুন, যদি আবার সেই মূল্যস্ফীতি হয়, আর দেখেন কোম্পানিগুলো কিন্তু এখন খুবই অনিশ্চিত, আর যখন কোম্পানিগুলো অনিশ্চিত হয় তারা তো নতুন করে হায়ার করে না। হ্যাঁ, দেখা যাবে যে একটা কোয়ার্টার বা দুটো কোয়ার্টারের রেজাল্টে যদি দেখা যায় যে তাদের প্রফিট খুব নেমে আসছে, এবং নেমে আসছে এই পর্যায়ে যে তাদেরকে তাদের ওই আপনার ইনভেস্টমেন্টটা কমে যাচ্ছে, তারা নতুন করে হায়ার তো করছে না, বরং ফায়ার করা শুরু করে দিয়েছে, এরকম একটা কিছু হলেই তো আপনার রিসেশনের দিকে আমরা চলে যাব। কাজেই রিসেশনটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আমি যেটা বলছি যে আমার যেটা মনে হয় যে আপনার এই যে টেরিফ যে যুদ্ধটা, এই টেরিফ যুদ্ধের আলটিমেট রেজাল্টটা খুব, আমার মনে হয় না খুব একটা পজিটিভ হবে। কেউ বলছে না পজিটিভ হবে, না গেলে হয় যে একটা বিরাট ধরনের রিসেশন হলে। এটাও কিন্তু আমরা শুনছি যে আপনার 2008 এর যে আপনার গ্রেট ওটা কি বলবো রিসেশন, সেটাকে নাকি এই রিসেশনটা ছাড়িয়ে যাবে, এটা তার চেয়ে বড় একটা রিসেশন হবে। তা আমাদের তো ভুলে যাওয়ার কথা না যে 2008-2009-এ বারাক ওবামা যখন তিনি অফিসটা নিলেন 2009-এ, তখন প্রতিদিন আপনার প্রতি মাসে আপনার
প্রায় 700,000 800,000 জব লুজ করেছি আমরা। হ্যাঁ, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে কত সময় লেগেছে এবং কত কষ্ট হয়েছে। তার চাইতে বড় ধরনের যদি রিসেশন এটা হয়, তাহলে এটা তো আমাদের জন্য বা বিশ্বের জন্য খুব একটা ভালো খবর নয়। জি, অনেক ধন্যবাদ। করিম চৌধুরী, আপনার কাছে জানতে চাই, সেটা হলো সবাই তো এক ধরনের সাধারণ ক্ষমা পাওয়ার মতো, অর্থাৎ 90 দিনের জন্য তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে যে 10% আপাতত আছে, যেখানে সবার জন্য এটি বেশি ছিল। কিন্তু চীনের জন্য এই আচরণ, অর্থাৎ চীনের ক্ষেত্রে 104 থেকে বেড়ে 125, অর্থাৎ চীনকে যে নেগোসিয়েশনের কথা বলা হচ্ছে, আজকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে যখন প্রেসিডেন্ট কথা বলছিলেন, তখন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট অবশ্য বলছেন, ও সে তো আমার খুবই ভালো বন্ধু, আমরা তার সাথে একটা ভালো কথা বলতে পারি, কনসিডারেশন আমাদের আসতে পারে, আমাদের মধ্যে একটা আলোচনা হতে পারে। এটা কি আসলে শেষ পর্যন্ত চীনকে নেগোসিয়েশনে বাধ্য করা, কিংবা চীনকে একটু নত করে এনে একটু আলোচনার প্রস্তাব চীনের পক্ষ থেকে আসুক, প্রেসিডেন্ট কি সেটি চাইছেন বলেই তাদের উপর দফায় দফায় বাড়িয়ে চলছেন? ধন্যবাদ জুয়েল ভাই। আমি একটু ওই যে মুস্তফা স্যারের কথা বলি, উনি কিন্তু খুব সুন্দর কথা বলেছেন যে আলটিমেট রেজাল্টটা কি হবে। আলটিমেট রেজাল্ট হবে এদেশের সাধারণ মানুষ, আমরা যারা খেটে খাওয়া মানুষ, তারাই হব আলটিমেট ভিকটিম। এই ক্ষেত্রে ট্রাম্প যে ট্যারিফ ওয়ার চালিয়ে যাচ্ছেন, দৈনিক $2 বিলিয়ন তার ইনকাম হবে। এই ইনকামটার সোর্সটা কিন্তু আলটিমেটলি প্রান্তিক জনগণ, আমরা যারা ভোক্তা তারা। কারণ যে সমস্ত পণ্য আমরা ইম্পোর্ট করি, এর আলটিমেট প্লেয়ার হলাম যে আমরা। এটা শিল্পের কাঁচামাল হোক, আর ডাইরেক্ট আমাদের ক্যাপিটাল মেশিনারিজ হোক, অথবা ডাইরেক্ট আমাদের ভোগ্যপণ্যই হোক, কাপড় চোপড়, খাদ্যদ্রব্য, যা কিছু আমরা আমদানি করি। এই ক্ষেত্রে আমাদের যেটা আমি আগেও আপনার শোতে এবং এই TVN24 এর শোতে আমি বলে আসছিলাম, যে একটা দেশের শিল্পায়নের জন্য যদি পলিসিগতভাবে সেই দেশের আভ্যন্তরীণ ডোমেস্টিক প্রোডাকশনকে প্রাধান্য দিতে হয়, অগ্রাধিকার দিতে হয় কম্পিটিটিভ মার্কেটে, সেই ক্ষেত্রে ফরেন প্রোডাক্ট, যেটা কম্পিটিটিভ প্রোডাক্ট যেখানে এখানে আসে, সেখানের উপর ট্যাক্স বসানো হয়। সেটা একটা শিল্পায়নের একটা পদ্ধতি। শিল্পে যে সমস্ত শিল্পকে বিশেষ সুবিধা দিয়ে, অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠা করা হয় মার্কেটে যাতে কম্পিট করতে পারে, সেটা একটা পদ্ধতি। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে উল্টা, বুলিং। আপনারা যদি বলেন যে বুলিং, এই ক্ষেত্রে হচ্ছে, আমি আপনাদের আমাদের দর্শকদের একটু কথা স্মরণ করে দিই। Trump was convicted for his so-called fraudster job, Trump University, The Art of Negotiation, তার একটা বই আছে। সেই আর্ট অফ নেগোসিয়েশন শেখানোর জন্য ট্রাম্প ইউনিভার্সিটি খুলেছিল, সেটা ফ্রডস্টার হিসেবে কোর্টে দাহ্য হয়েছে এবং সে সেখানে অভিযুক্ত হয়েছে এবং সে জরিমানা দিয়েছে। এই যে বুলি, আজকের এই বিশ্বে, যেখানে সারা বিশ্বে সমঝোতার ভিত্তিতে অগ্রগতি সাধন করতেছে প্রত্যেকটি দেশ, যে যে ক্ষেত্রে সে মানে সে তার অভিজ্ঞতা অর্জন করেছে, সেই ক্ষেত্রে তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এবং এটা ক্ষেত্রে আমাদের ট্রেড ব্যালেন্সের জন্য আমাদের নিত্য নতুন যে পণ্য টেকনোলজি, সেগুলোর ক্ষেত্রে ইনভেস্ট না করে we are threatening our trade partners is not a civilized way to address the trade deficit and to address the US problem. আমি বলবো যে এই যে ট্রেড ডেফিসিট করেছে, আজকে দেখুন 60 to 100,000 ফেডারেল এমপ্লয়ি, ফেডারেল জব কাট, হাই পেইং জব কাট হয়েছে, ফেরো থেকে কাট হয়েছে। $6.6 trillion capital investment wiped out from Wall Street, money market. This long-term impact, no matter you are bringing $2 billion, it is the same money you're bringing from your own people, and you're forcing your own people to cut their food to their table. এই যে মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, অর্থনৈতিক নিপীড়ন, এটা এক ধরনের শোষণ করে সে ওই টাকাটা ট্যাক্স ব্রেক দিবে। ট্যাক্স ব্রেকটা দিবে একটা বিশেষ শ্রেণীকে। 1% of US corporate interest owns 90% of US assets. এই যে তার সম্পদের যে বিশেষ করে ডাইভার্ট করা হচ্ছে সম্পদকে, সাধারণ মানুষের উপরে অর্থনৈতিক নির্যাতন, নিপীড়ন এমন ভাবে বেড়ে যাচ্ছে। আমি আপনাকে সত্যি কথা বলি, আজকে আমি আমার আত্মীয় স্বজনকে, আপনি জানেন যে স্ট্যাটেন আইল্যান্ডে আমার প্রচুর আত্মীয় স্বজন আছে এবং দেশের বিভিন্ন স্টেটে আমার আত্মীয় স্বজনরা, বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে বলেছি এই নিউজটা
মানে এই যে 90 ডেজের জন্য যে প্রশ্ন, এটা হওয়ার আগক্ষণে আমি ফোনে কথা বলতেছিলাম অফিস থেকে, আমার আত্মীয় স্বজন সহ শুরু করে অনেককে আমি ফোনে বলছি যে পণ্যের দাম, যে কোনো ভোগ্য পণ্যের দাম 60 to 70% বেড়ে যাবে। তোমরা যেটা এসেনশিয়াল জিনিস যেগুলো সংরক্ষণ করা যায়, শুকনা খাবার, এগুলো কিছু সংরক্ষণ করে রাখো। এর 2 ঘন্টা পরেই নিউজ আসলো যে 90 ডেজের জন্য প্রশ্ন হলো। ব্যক্তিগতভাবে আমি এখনো বলবো, আমাদের যারা শ্রোতা রয়েছে, বাংলাদেশি আমেরিকান রয়েছেন, যারা মাইনরিটি রয়েছেন, আপনারা এই ট্রাম্পকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না আনটিল দ্য নেক্সট ইলেকশন। মিড টার্মের কথা বলছি, সে যত ধরনের বুলিং আছে সব ধরনের ব্যবহার করছে, কেননা তার মাঝে কোনো সুস্থ চিন্তার বিকাশ, সুস্থ চিন্তা যে একটা সায়েন্টিফিক অর এ রেশনাল কিন্তু তিনি তো নেগোসিয়েশন করছেন, করিম চৌধুরী, তিনি তো এটি কার্যকর করছেন না শেষ পর্যন্ত, তিনি নেগোসিয়েশন করছেন। আপনি দেখেন, জি, নেগোসিয়েশন চায়নার সাথে হয় নাই, আমাদের মেজর ট্রেড পার্টনার। নেগোসিয়েশন আমাদের কানাডার সাথে হয় নাই, মেজর ট্রেড পার্টনার। নেগোসিয়েশন মেক্সিকোর সাথে হয় নাই। দিস আর দ্য মেজর প্লেয়ার ইন আমেরিকান ইকোনমি। ওরা কিন্তু পাল্টাপাল্টি ট্রেড করছে। কারা এই নেগোসিয়েশনের প্রস্তাব দিয়েছে? ডক্টর ইউনুস ফ্রম বাংলাদেশ, এন্ড আই থ্যাংক হিম ফর হিজ স্মার্ট আইডিয়া। বাংলাদেশ একটা সুন্দর প্রস্তাব দিয়েছে, সেটাকে ফলো করে অনেক ছোটখাটো দেশ বাংলাদেশের মতো এরকম প্রস্তাব দিয়েছে। কিন্তু তাদের সাথে ট্রেড, এই যে রিসিপ্রোকাল ট্যারিফ, এই কথাটার অর্থই হলো ট্রেড ব্যালেন্সের জন্য ট্যারিফ। বাংলাদেশ থেকে আমরা কিনি আর বাংলাদেশ আমাদের থেকে কিনে, কি এমন ব্যালেন্স করবেন আপনি সেখানে? It is not impacting our economy, US economy. 2 বিলিয়নের জায়গায় 2 আপনার বি তো দরকার নাই, আপনার এমও আসবে না, আপনি কি আসবে আপনারা দেখবেন। এই যে জিনিসটা হলো একটা পলিটিক্যাল নিউজ সারা বিশ্বব্যাপী। তার এই অ্যাকশনের কারণে বিশ্বে অর্থনৈতিক যে মন্দা নেমে এসেছে, বিশ্বব্যাপী যে রিসেশনের যে আশঙ্কা শুরু হচ্ছে, এর দায় দায়িত্ব ট্রাম্পকে নিতে হবে, রিপাবলিকানদেরকে নিতে হবে, এবং ডেমোক্র্যাট শুড প্রিপেয়ার টু ফেস দ্য মিড টার্ম so we can save this nation from at the imminent disaster. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।